এই যে ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি এই তালিকা কেন দেওয়া হয়নি? বিজ্ঞপ্তি দেওয়া হলো, তালিকা দেওয়া হলো না কেন? তার কারণ এই গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে মাননীয়ার এক আত্মীয় রয়েছে, যার নাম্বার 48 নম্বর বাড়ানো হয়েছে, 7 বেড়ে 55 হয়েছে, বৃষ্টি মুখার্জি। নাম চলে আসবে, দেবেন না তালিকা। সেই জন্য এই তালিকা না দিয়েই নোটিফিকেশন করেছিলেন। কেন? মাননীয়, কারণ যেই তালিকা দেবেন আপনারা তো গোল করে দেখাবেন, এই দেখুন বৃষ্টি মুখার্জি, বাড়ির সামনে বুম নিয়ে চলে যাবেন, মাননীয়ার আঁতে ঘা লাগবে। ওই জন্য তালিকা দেওয়া হয়নি, খুব পরিষ্কার। কিছু মানুষ আছে না যারা ওই চড় থাপ্পড় খেতে পছন্দ করে, সেরকম মানুষ আদালতের ওই আইনি চপেটাঘাত খেতে এত পছন্দ করে, আর এটা মানে কেন করে, তারপরে আপনারা দেখাবেন বলবে মামলা করছে। আরে ভাই, তুমি যদি এরকম তালিকা দিয়ে এরকম নোটিফিকেশন দাও যেখানে লিখেছে যে টেন্টেড ক্যান্ডিডেট নট অ্যালাউড, টেন্টেড ক্যান্ডিডেট কে? রাম, শ্যাম, যদু, মধু, মমতা ব্যানার্জির আত্মীয়া কে? এসব তো লিস্ট দেওয়া হচ্ছে না কেন? লজ্জা করছে? বৃষ্টি মুখার্জির নাম প্রকাশ হয়ে যাবে, লজ্জা করছে? খুব লজ্জা করছে না? নাম প্রকাশ করছে হয়ে যাবে, ওই জন্য টেন্টের তালিকা দেবেন। এই টেন্টের তালিকায় মুখ্যমন্ত্রীর আত্মীয়ার নাম থাকবে, সেই জন্য নাম প্রকাশ করতে ভয় পাচ্ছে এসএসসি। মমতা ব্যানার্জির আত্মীয়ার নাম থাকবে এই টেন্টের তালিকায়। আপনারা যারা যত টাকা দিয়েছিলেন সুদ সহ আদায় করে নিন, যত তাড়াতাড়ি আদায় করে নিতে পারবেন ততই মঙ্গল। বেশি দেরি করলে টাকা পাবেন না। কারোর দ্বীপ কেনা আছে, কারোর বিদেশে হোটেল কেনা আছে, সব পালিয়ে যাবে। ফেরদৌসদা, যখন এই তালিকা মানে বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে তার আগে সর্বোচ্চ আদালতের একটি নির্দেশ আমরা দেখেছি সামনে এসেছে, যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। একদমই, দেখুন শুধু নাম দিলে তো অসম্পূর্ণ। একই নামে তো পুরো পশ্চিমবঙ্গে 500 জন লোক পেয়ে যাবেন। তার নাম কি, বাবার নাম কি, কোন স্কুল, কোন জেলা, ঠিকানা কি, আর কোন জেলা তো দিতেই হবে, কারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তারা ল্যান্ড রেভিনিউ আকারে এই মাইনের টাকা ফেরত নেবেন। তাহলে কোন ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট এই টাকা ফেরত নেবেন? বীরভূমের, নদিয়ার, মুর্শিদাবাদের? কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কোন ডিএম? আপনি যদি সেই সম্পূর্ণ তালিকা না দেন, সম্পূর্ণ তথ্য না দেন, তাহলে তো মানে তার কাছ থেকে মাইনের টাকা ফেরতই নেওয়া সম্ভব হবে না। মানে মাইনের টাকা ফেরত নেওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে পূর্ণাঙ্গ। একদম। নাহলে দেখুন নির্দেশ কি, কলকাতা হাইকোর্টের নির্দেশ কি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ল্যান্ড রেভিনিউ আকারে প্রয়োজন। এবার ধরুন যদি আপনি কোন জেলার না জানেন, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কি করে আদায় করবেন? তাহলে আপনাকে তো জানতে হবে প্রথমে যে কোন জেলার। ওরা জেলা জানাবেই না। আসলে দেখুন পুরো বিষয়টা হচ্ছে দুর্নীতি করে এইভাবে ধরা পড়ে যাবেন ভাবতে পারেন। যেন তেন প্রকারণে বাঁচতে চাইছেন। কখনো রায় হয়ে যাওয়ার পরে সকলকে নেতাজি ইন্ডোরে ডেকে বললেন যে আমি তোমাদের সঙ্গে আছি, তারপরে সেদিনই অথচ দেখবেন সেদিনই কমিউনিকেশন হয়ে গেছে রায় মেনে কাজ করার জন্য। তাহলে নেতাজি ইন্ডোরে এক কথা বলছেন আর অফিসিয়ালি আর এক কাজ করছেন। আপনি বললেন টেন্টেডদের, প্রথমে আনটেন্টেডদের বিষয়টি দেখবো, পরে টেন্টেডদের বিষয়টি দেখে নেব। 17 মা 17 মা সকলের সঙ্গে আছি। চোরকে বলছে চুরি করো, গৃহস্থকে বলছে তুমি তোমার বাড়ি ঠিকঠাক রেখে দাও। চোরকে বলে চুরি করো, গৃহস্থকে বলে সাবধান হও। আর এর ফাঁক দিয়ে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসে যায়, আপনি কি করে জানবেন টেন্টেড ক্যান্ডিডেটরা বসছে না? তালিকা কেন দিতে বলেছিল আদালত? যাতে যে কেউ চেক করতে পারে, জনসমক্ষে এই সিলেকশন প্রসেস হয়। এটা পাবলিক এমপ্লয়মেন্ট, ওনারা জনসমক্ষে এটা করতে চাইছেন না, লুকিয়ে রেখে দিতে চাইছেন। লুকিয়ে লুকিয়ে যেভাবে চুরি করেছিলেন সেভাবে লুকিয়ে লুকিয়ে এই নিয়োগটাও করতে চাইছেন। নোটিফিকেশন দিয়েছেন ওপেনলি, কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টটা দেননি। গ্রুপ সি গ্রুপ ডি টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট দিলেন না কেন? নববন্ধু সময় দিলেন, অথচ গ্রুপ সি গ্রুপ ডি দিলেন না। দিয়ে না দিয়ে এখন বলছেন অ্যাপয়েন্টমেন্ট করবো।
এই সিলেকশন প্রসেস উইদাউট লিস্ট কিভাবে সম্ভব? দেখুন, মানে খুব পরিষ্কার কথা, এরা চাইছে দুর্নীতি হোক। দুর্নীতি করতে চাইছে বলে এরা এখনো তালিকা দেয়। আমি বলছি দেখুন, এই নিয়োগ প্রক্রিয়া যা হয়ে আছে আর যেভাবে মানে পুরো বিষয়টি দাঁড়িয়ে আছে, মমতা ব্যানার্জি ভাবছেন এই করে আমি নির্বাচন পার করে দেব। আমি বলছি যত দেরি তত ভারী। শুধু অপেক্ষা করুন। উনি ভাবছেন যে আমি এই করে করে নির্বাচনটা পেরিয়ে যাব, পার করে দেবো। আমি বলছি যত দেরি তত ভারী। এই ছেলে মেয়েদের প্রত্যেকের কাছ থেকে যারা মাইনের টাকা পেয়েছেন টেন্টেড হওয়া সত্ত্বেও, ওদের কাছ থেকে টাকা ফেরত নিতেই হবে। আর এরাও তখন যেই টাকা ফেরত দিতে হবে, এরাও তখন টাকা ফেরত নিতে চলে যাবে যেখানে টাকা দিয়েছে। এরা জানে ভোটের বাজারে তো সব টাকা ভালো থাকবে না, খরচ করার জন্য। এই অমকের কাছ থেকে এই অমক কোম্পানির কাছ থেকে নিয়েছে, আগে তো ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নিত, এবং অন্যভাবে নেবে নিশ্চিতভাবে। তৃণমূল কংগ্রেস হচ্ছে এই দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ইলেকট্রাল বন্ডে টাকা পাওয়া রাজনৈতিক দল। ভোটের আগে টাকা থাকবে না হয়? জনগণ, বিশেষ করে টেন্টেড ক্যান্ডিডেট যারা টাকা দিয়েছিল, তারা সব টাকা পয়সা কি আর না বুঝবে? তাদের সব জমি বিক্রি করা টাকা, বাবার পেনশনের সর্বশেষ যে সম্বল, মায়ের গহনা সব বিক্রি করে টাকা দিয়েছে। কেউ 4 বিঘে বিক্রি করেছে, কেউ 3 বিঘে বিক্রি করেছে, কেউ 5 বিঘে বিক্রি করেছে, কেউ বাড়ির সামনে খামার ছিল বিক্রি করে দিয়েছে, কেউ মায়ের গহনা ছিল বিক্রি করে দিয়েছে, দিয়ে টাকা দিয়েছে। টাকা ছাড়বে? আর আদালত এদেরকে ছাড়বে না যদি এই মমতা ব্যানার্জি এসব ভুল বোঝাচ্ছে। আর এই যে মানে এখন শুনছি নাকি নতুন আর একটা চক্র শুরু হয়েছে, যে অন্য কোথাও দিয়ে দেবো, এই মিউনিসিপ্যালিটিতে দিয়ে দেবো, এই পঞ্চায়েতে দিয়ে দেবো। অপেক্ষা করুন, তালিকা সম্পূর্ণ দিতেই হবে। আর কোথাও দিতে পারবে না, এই মিথ্যা কথা বলছে। আপনারা যারা যত টাকা দিয়েছিলেন সুদ সহ আদায় করে নিন, যত তাড়াতাড়ি আদায় করে নিতে পারবেন ততই মঙ্গল। এরা যা করেছে তা পালানোর সুযোগ পাবে বলে আমার মনে হয়। এরা যা করেছে, শেখ হাসিনার সুযোগ হয়েছিল, নেপালের এই দেখেছেন তো, উপর থেকে ফেলে দিচ্ছে। আমি বলছি জনগণ এটা করবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে নিশ্চিতভাবেই গণতান্ত্রিক পথ বেয়ে এদের বিচার হতে পারে। আমি জনরোষকে কখনোই আহ্বান করি না। আমি মনে করি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক যে চেতনা, সেই চেতনাকে সঙ্গে রেখেই এই দুর্বৃত্তদের বিরুদ্ধে, এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু হ্যাঁ, আমাদের দেশে এটা বলতে কোনো বাধা নেই। আমাদের যে হোয়াইট কলার যে অফেন্স গুলো রয়েছে, বিশেষ করে এই দুর্নীতি, বিশেষ করে এই কর্পোরেট যে দুর্নীতি গুলো হয়, তার যে উপযুক্ত শাস্তির বিধান নেই। তার কারণ এদের মধ্যে একটা কমন নেক্সাস রয়েছে এই কর্পোরেট দুনিয়ার লোকজনের সঙ্গে, অর্থাৎ বিজনেসম্যান গুলোর সঙ্গে, এই পলিটিশিয়ানদের, বিশেষ করে ডানপন্থী রাজনীতিবিদদের সঙ্গে, ব্যুরোক্র্যাট সঙ্গে, এদের মধ্যে একটা কমন নেক্সাস রয়েছে। ফলে আইনগতভাবে এরা আইনসভায় এমন ধরনের আইন আনে না, যেহেতু আমাদের দেশে বেশিরভাগ সময় ডানপন্থী দলগুলো তারা ক্ষমতায় থেকেছে, এমন আইন আনে না যাতে এমন শাস্তি দেওয়া যায়, দৃষ্টান্তমূলক শাস্তি, আর কেউ এই ধরনের হোয়াইট কলার অফেন্স সংগঠিত করতে সাহস পাবে না। স্বল্প পরিমাণ শাস্তি রয়েছে, ওরা দেখেছে কয়েক হাজার কোটি টাকা মেরে নেবো, 4 বছর জেলে থাকবো, কি অসুবিধা আছে? এই যে মানে এমন শাস্তি যে একটা চাকরি চুরি করলে তার ফাঁসি হবে, এরা যদি থাকতো আইন, তাহলে পার্থ চ্যাটার্জি চুরি করতো না, মমতা ব্যানার্জি ওই ইয়েকে, পরেশচন্দ্র অধিকারীকে দলে ঢুকিয়ে তার মেয়েকে চাকরি দিত না। এটা যদি শাস্তি থাকতো যে একটা চাকরি চুরি করলে ফাঁসি হবে,
তাহলে মমতা ব্যানার্জির এই কাজ করা সাহস হতো? ও জানে কি হবে, ম্যাক্সিমাম 4 বছর 6 বছর জেল খাটবো, কয়েক হাজার কোটি টাকা মেরে নিয়ে কয়েক বছর ক্ষমতায় থেকে 4 বছর 6 বছর জেল খাটবে কিন্তু শেষ এই যে বয়সে। মানুষ তো আপনি বলছেন প্রচুর মানুষ রাস্তায় নামছেন, এত মানুষ রাস্তায় নামবে বা আগামী দিনে এমন পরিস্থিতি হবে যে পালাতে পারবে না। সামনে 26-এর ভোট রয়েছে। এতক্ষণ আইনজীবী হিসেবে আপনার কাছে প্রশ্ন করছিলাম, এবার একজন রাজনৈতিক বা নাগরিক হিসেবে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে সামনে 26-এর ভোট রয়েছে। এই যে মানে এত ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, মানে চাকরি দুর্নীতি হচ্ছে, বালি চুরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে সাধারণ মানুষ কি এই বিষয়টা বুঝে তারপরে ভোটাধিকার প্রয়োগ করবে? দেখুন আমাদের দেশে না মানে এই এখন যে পরিস্থিতিটা চলছে এটা মানে বিশেষ করে তরুণ সমাজে হুম, মানে একেবারে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে করে দেওয়া হয়েছে। দেখুন আমাদের দেশে এই মুহূর্তে মানে আমি যদি তরুণ সম্প্রদায়কে যদি আমি একটা বক্সের মধ্যে রাখি, সেই সংখ্যাটা সর্বাধিক। এই ব্যবস্থাটা চলবে দুই দুই দশক পর্যন্ত, অর্থাৎ আগামী 20 বছর এটা থাকবে। তারপরে কিন্তু আমাদের দেশ আস্তে আস্তে বার্ধক্যের দিকে এগিয়ে যাবে। তখন এই আপ টু 40 বছর পর্যন্ত এখন যে দেখছেন যে এই যে 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত মানুষের সংখ্যা সর্বাধিক, সেই সংখ্যাটা কিন্তু তখন আবার উল্টে যাবে। তখন দেখবেন ওই বয়স্ক মানুষের সংখ্যা আমাদের দেশে সর্বাধিক হয়ে যাবে। এই ফেজটা হচ্ছিল সর্বোৎকৃষ্ট একটা ফেজ, যেটিকে ইউটিলাইজ করে, মানব সম্পদকে ইউটিলাইজ করে আমাদের দেশ অনেকটা আগিয়ে যেতে পারত। সেই দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার বদলে কি কেন্দ্রের শাসক কি রাজ্যের শাসক, তারা আগিয়ে নিয়ে যাওয়ার বদলে তারা পিছিয়ে দিল। কখন কাকে গ্রহণ করবে আর কখন কাকে বর্জন করবে, কোন ঘটনা কখন ট্রিগার্ড হয়ে যাবে, আপনি রাজনীতিতে কখনোই আগে থেকে এটা বলতে পারেন না, প্রিজুম করতে পারেন। আপনি ভাবতে পেরেছিলেন যে মনে আছে দিল্লি ওই রেপ কাণ্ড, নির্ভয়া। নির্ভয়া কিভাবে ট্রিগার্ড হয়ে গেছিল? আমার কলকাতা শহরে অভয়া কাণ্ড, যদি সেই সময় অভয়ার মা বাবা যদি বলতো যে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, সেই হিট অফ দ্য মুভমেন্টে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। মমতা ব্যানার্জির ভাগ্য ভালো সেই সময় অভয়ার মা বাবা বলেন, সেই সময় বলতো মমতা ব্যানার্জিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আর তা যদি না করতো তার ফলাফল কি হতো সেই সময় দাঁড়িয়ে বলা যেত। ফলে কোন ঘটনা কখন ট্রিগার্ড হয়ে যাবে, কোন টেটের ঘটনা, কোন লিস্টের ঘটনা, কোন রেপের ঘটনা, আপনি আমি কেউ জানি না। মানে 26-এ খেলা ঘুরলেও ঘুরতে পারে। দেখুন রাজনীতি রাজনীতি সম্পূর্ণ, দেখুন রাজনীতি এবং রাজনীতির মাধ্যম দিয়ে ক্ষমতায়ন, এই দুটো মানে যে কোনো সময় তার চরিত্র পরিবর্তন হতে পারে, এটা আগে থেকে প্রিজুম করা যায় না। আর একটা কথা বলি, দেখুন এই যে রাজনীতির মাধ্যম দিয়ে ক্ষমতায়িত হওয়া বা ক্ষমতায় আসা, এটা একটা দিক, কিন্তু মানে এই যে আমি একটা উন্নয়নমুখী একটা চেতনা নিয়ে রাজনীতি করব, এটা যদি ওই প্রফিট অ্যান্ড লসের রাজনীতি না করেন তাহলে সেটা করতে পারবেন না। আপনি যদি ভাবেন যে সবসময় প্রফিট অ্যান্ড লসের রাজনীতি করব, ক্ষমতায় থাকার জন্য আমি একবার বিজেপির সাথে হাত মিলিয়ে নিলাম, তারপরে আবার কংগ্রেসের সাথে হাত মিলিয়ে নিলাম, তারপরে দপ্তরহীন মন্ত্রী থাকলাম, তারপরে আবার কিষেনজি থেকে শুরু করে একটা রামধনু জোট তৈরি করে আমি সিঙ্গুরে কারখানা হতে দেব না, নন্দীগ্রামে ওই মানুষ মেরে দিচ্ছে বলে মিথ্যা গল্প রচনা করে ক্ষমতায় আসতে পারেন, কিন্তু মানুষের কোনো লাভ হবে না। না, আপনি উল্টোটা বলুন হতে তো, আপনি উল্টোটা বলুন, হতে আপনি পারে। একটা কথা বলুন যে মমতা ব্যানার্জি বিগত 2011 সাল থেকে 2025 সাল, 14 বছর হয়ে গেল, প্রায় 15 বছর, তা এই 15 বছরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের জন্য ল্যান্ডমার্ক কি সিদ্ধান্ত নিয়েছে, যেটার জন্য মমতা ব্যানার্জিকে আপনি মনে রাখবেন?
আপনি বলুন, আপনাকে যদি বিধানচন্দ্র রায় বলে আপনি আপনার মাথায় কি কি আসবে? কল্যাণী থেকে শুরু করে একাধিক শহর, একজন অত্যন্ত দক্ষ ডাক্তার, একজন ভালো মুখ্যমন্ত্রী। আপনাকে জ্যোতি বসু বললে সেক্টর 5 থেকে শুরু করে, ভূমি সংস্কার থেকে শুরু করে পঞ্চায়েত আপনার মাথায় আসবে। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের শিল্পায়ন করতে চেয়েছিল। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। একটার পর একটা শিল্প শিল্পোদ্যোগীদের এনেছেন, শিল্প আনার চেষ্টা করেছেন, সেটা তো আপনার মাথায় আসবে। কিন্তু মমতা ব্যানার্জি সম্পর্কে আপনার কি মাথায় আসবে বলুন তো? আপনি বলুন যে মমতা ব্যানার্জি সম্পর্কে একটা পজিটিভ কথা। আপনার মমতা ব্যানার্জির নাম বললেই একটা চিৎকার করা একটা মুখ, বিধানসভা ভাঙছে, সিঙ্গুর হতে দেয়নি, নন্দীগ্রাম হতে দেয়নি, কোনো শিল্প কারখানা করেনি, এসএসসি দুর্নীতি, টেটের দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, এটা ভেসে আসবে। তাহলে মমতা ব্যানার্জির ছবি রাজ্যের মানুষের তথা দেশের মানুষের কাছে কি তৈরি হয়ে থাকে? কোনো উন্নয়নমূলক কাজ নয়, দুর্নীতি আর ধ্বংসাত্মক কাজ।